মিটফোর্ডের এই ঘটনায় শোনা যাচ্ছে যিনি যার প্রধান আততায়ী যে তিনি নাকি আবার এনসিবির সদস্য। আওয়ামী বিরোধিতার প্রশ্নে সবাই এক জায়গায় রয়েছে, কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগ নেই সেই শূন্যস্থান দখল করার জন্য পরস্পর মারামারি করছে। বাংলাদেশে ৫,০০০-এর মতো ধর্ষণের কাণ্ড ঘটেছে, ৪,৫০০-এর মতো খুনের ঘটনা ঘটেছে এবং সরাসরি সংখ্যালঘু হিন্দুদের ৫০ জন নিহত হয়েছেন। যেহেতু বাংলাদেশের প্রতিবেশী ভারত, আবার ভারতের প্রতিবেশী পাকিস্তান, ওই জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক। তুমি তো সম্পর্ক করতে চাও, তোমাকে কর্তায় কইছে, আনন্দের আর সীমা নাই, এরকম দাদাই কইছে। তো দাদা যখন বলে দিয়েছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক করলে তাহলে ভারত খুব টাইট খাবে, তাই জন্যে পাকিস্তানের সাথে ঘাটুঘুটু। বারবার বলি শুধু সংখ্যালঘুদের কথাই আমি বলবো এমনটা নয়। বাংলাদেশের যারা ধর্মনিরপেক্ষ, বাংলাদেশে যারা সত্যিকারের হচ্ছে বাঙালি জাতিসত্তার প্রশ্নে যারা সংবেদনশীল, তাদের কাছে এক কঠিন দুঃসময় রয়েছে। মিটফোর্ড রোডে যে বীভৎস হত্যাকাণ্ডটা হলো, সেই হত্যাকাণ্ডের জেরে সারা শরীর জুড়ে, মন জুড়ে একটা অদ্ভুত এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার কারণে মনে হচ্ছে একটা দেশ এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে। আমি আগের ভিডিওতে এগুলো বলেছি যে যেভাবে নিখুঁতভাবে ছবিটা তোলা হয়েছিল তাতে একটা জিনিস মনে হয়েছিল যে যেভাবে আর কি ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছে, ক্যামেরাটা যেভাবে স্টেডি ধরা ছিল, তাতে একটু সন্দেহ জাগে যেটা পরিকল্পিতভাবে কিছু হচ্ছে কিনা। একজন ভাঙাড়ি ব্যবসা করে, মানে যেটাকে বলা হয় স্ক্র্যাপের বিজনেস। এই স্ক্র্যাপের বিজনেস নিয়ে সবসময় একটা টেনশন চলে, এটাও আমি দেখেছি। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে, আর পশ্চিমবঙ্গেও বিভিন্ন যে সব জায়গায় স্ক্র্যাপের, বিশেষ করে ৮০, ৯০, ৭০-এর দশক, এগুলোতে প্রচুর খুনোখুনি, মারামারি সবই হয়েছে। স্ক্র্যাপের বিজনেসগুলো এমনই আর কি, নিলাম ধরা নিয়ে গোলাগুলি চলে। কিন্তু এখানে চাঁদাবাজির যে অভিযোগটা রয়েছে, সেই অভিযোগটাকে খণ্ডন করার চেষ্টা হয়ে নানা রকম ভার্সান আসছে। এই ভার্সানগুলো আসবে তার কারণ হচ্ছে যে বাংলাদেশ নির্লজ্জতার যে চরম সীমা পেরিয়ে গিয়েছে, যেখানে ভদ্রতা, ভব্যতা, নাগরিক অধিকার এই প্রশ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র একটা দেশকে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের সাপেক্ষে দাঁড় করাতে গিয়ে তারা যে চরম কাণ্ডগুলো করছেন তা ইতিহাসে একটা লিপিবদ্ধ হয়তো শুধু থাকবে তা নয়, একটা করুণ অধ্যায় হয়ে থাকবে। বাংলাদেশে অনেক এরকম রয়েছেন, উপদেষ্টা রয়েছেন যারা এনজিও করেন, শিক্ষিত ব্যক্তি, তারা অনেকটাই হচ্ছে এলিট বাংলাদেশি। তাদের এইসব নিয়ে খুব একটা বিশেষ যে ভেতর থেকে একটা বেদনা বোধ তৈরি হচ্ছে তা নয়। তারা নির্বাচনে না জিতে যদি এই ধরনের পদ পজিশন পেয়ে যান, তাহলে যা আবার তাই হয়েছে। কিছু কিছু সময় হচ্ছে মামুলি বিবৃতি, লিপ সার্ভিস, এসব দেওয়া। আর আরেকটা বিষয় রয়েছে, যে কোনো ক্ষেত্রে এখন ভারতকে দায়ী করা, ভারত বিদ্বেষ তো রয়েছে একটা অনুষঙ্গ, সব কিছুর পেছনে রয়ের একটা সাজিশ দেখা। অর্থাৎ এই ষড়যন্ত্রগুলো করছে। বাংলাদেশে নাকি ডিজিএফআইয়ের মধ্যে পেনিট্রেট করে বসে আছে। তারপর হচ্ছে সেনাবাহিনীর মধ্যে যাকে তাকে, একটা সেনা প্রধান থেকে শুরু করে যাকে তাকে রয়ের এজেন্ট বানিয়ে দেওয়া, এরা রয়ের সাপেক্ষে কাজ করছে। এগুলো ক্রমাগত এত উস্কানির মধ্যে দিয়ে চলছে এবং এতগুলো ভেস্টেড ইন্টারেস্ট লবি রয়েছে। একটা তো রয়েছে বিদেশে বসে যারা উস্কানিগুলো দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এবং হচ্ছে এরকম অঝোর ধারায় জ্ঞান বিতরণ করা, প্রত্যেক দিন নিয়ম করে ভিডিও ছাড়া এবং অঝোর ধারায় একেবারে ঝর্ণার থেকেও বেশি স্পিডে জ্ঞান বিতরণ তারা করে যাচ্ছেন এবং চাপে রাখছেন। অন্যদিকে বাংলাদেশে যে রাজনৈতিক এন্টিটিগুলো রয়েছে, সেই এন্টিটিগুলোর মধ্যে আওয়ামী বিরোধিতার প্রশ্নে সবাই এক জায়গায় রয়েছে, কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগ নেই সেই শূন্যস্থান দখল করার জন্য পরস্পর মারামারি করছে। এটাই হবার ছিল এবং এটাই হয়েছে। বাংলাদেশে মিটফোর্ডের এই ঘটনার পর বিএনপি তাদের ইয়ে থেকে বহিষ্কার করে দিল। সবাই ভাবলো যে বিএনপি একটা শুদ্ধিকরণ চালাচ্ছে,
তারা চাইছে যে তাদের নাম এতভাবে জড়িয়ে গেছে, বারবার করে বিভিন্ন রকম ভিডিওগুলো দেখলেই বোঝা যায় যে বিএনপির প্রতি মানুষ ঠিক কী ভাবে, আসলে কি এক্সপেক্ট করে। ভারতবর্ষের নিরিখে বলি, পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন বা ভারতে, তারা বাংলাদেশ বলতে আওয়ামী লীগকে বেশি চেনেন। তার মানে এই নয় যে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সম্পর্কে তারা একেবারেই ওয়াকিবহাল নয়, তা নয়। হ্যাঁ, নিঃসন্দেহে একটা বৃহৎ পার্সেন্টেজ মানুষের অভিজ্ঞতা ভালো নয়, বিশেষ করে ওপার বাংলা থেকে যারা চলে আসতে হয়েছে, যাদের বিভিন্ন কারণে, মূলত পারসিকিউশন অর্থাৎ চরম অত্যাচার সহ্য করতে না পেরে যারা এসছেন, তারা বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু বলেনি না। এবং এইভাবে একটা সমাজের যে দুর্বৃত্তায়ন কিভাবে হয়েছে তা সম্পর্কে প্রচুর রোমাঞ্চকর গল্পগাথা আমি নিজে শুনেছি এবং অনেক ক্ষেত্রে বর্ডারে প্রত্যক্ষ করেছি। এগুলো তো আছেই। এটা যে কোনো সাংবাদিকদের ক্ষেত্রে যারা এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন তাদের ক্ষেত্রে এটা নতুন কিছু বিষয় নয়। তাই আমার কাছে খুব অবাক লাগে না। কিন্তু যেরকম মারমুখী পরিস্থিতি তৈরি হয়েছে, মাত্র এখনো পর্যন্ত ওই 5ই আগস্ট পর 8 তারিখ 1 বছর পূর্ণ হবে, তার আগে বাংলাদেশে 5,000-এর মতো ধর্ষণের কাণ্ড ঘটেছে, 4,500-এর মতো খুনের ঘটনা ঘটেছে এবং সরাসরি সংখ্যালঘু হিন্দুদের 50 জন নিহত হয়েছেন, আরও কয়েকজনের ট্রেস পাওয়া যাচ্ছে না, এবং অগুন্তি ধর্ষণ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই হচ্ছে আজকের ইউনূসের বাংলাদেশ। তিনি নানাভাবে আর কি বিভিন্ন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং তিনি ক্ষমতায় বসে থাকবেন এবং তাকে ক্ষমতায় সরাবার জন্যে লড়ে যাবে হচ্ছে বিএনপি। তার কারণ দ্রুত নির্বাচন চাইলে আজকে বিএনপির হয়তো এই নগ্ন দশাটা দেখতো না ভোটাররা হয়তো ভোট দিয়ে বিএনপিকে জেতাতেন। তারপরে এইসব মববাজিগুলো হতো, এরকম প্রকাশ্য রাস্তায় থেতলে খুন করা, তারপর হচ্ছে প্রেস কনফারেন্স করা, দুঃখ প্রকাশ করা, জিয়াউর রহমান এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার ছবি সামনে রেখে তারা ক্ষমতাটা চালাতেন। এই যে ডিজাইন, এই ডিজাইনকে আবার কেচে গন্ডুস করে দিয়েছে হচ্ছে জামাত বা এনসিপি। জামাতের সে যোগ্যতা নেই, একটা দেশ চালাবার মতো, সংগঠন চালাবার মতো যোগ্যতা আছে, তাদের যারা লোকজন আছে তাদেরকে মোটামুটি একটা এস্টাবলিশমেন্টের ব্যবস্থা করে দেওয়া আছে এবং হচ্ছে বাংলাদেশে অসংখ্য পীর মাজার এই সমস্ত জায়গা থেকে যারা আর কি প্রতি মুহূর্তে এরকম উত্তেজক ভাষণ দেন, নানা রকমভাবে আর কি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে নিদান দেন, গণতন্ত্র কতটা খারাপ, পশ্চিমা গণতন্ত্র বাংলাদেশকে কিভাবে রসাতলে নিয়ে গেছে, কিভাবে ফ্যাসিবাদের তার থেকে উত্থান হয়েছে সেই সম্পর্কে বলেন এবং ইসলামিক প্রজাতন্ত্র তৈরি করার জন্য বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তারা নানা ধরনের বক্তৃতা দেন, নানা জিগির তোলেন, এগুলো রয়েছে। তারা কোথাও গিয়ে একটা জায়গায় জামাতের সঙ্গে মিলিত হয়ে যায়। জামাত তাদের মধ্যে একটা কোঅর্ডিনেটিং ফ্যাক্টর, অর্থাৎ কোঅর্ডিনেশনটা করে। কিন্তু এইভাবে তো একটা বিরাট জনসংখ্যার দেশকে তো পরিচালনা করা যায় না। তাই জামাত কখনো হচ্ছে বিএনপির ভাষায়, বিএনপির নেতারা বিশেষ করে মিটফোর্ট কাণ্ডের পর যেভাবে আর কি বিএনপির উপর ঝাঁপিয়ে পড়েছে জামাত সহ অন্যান্যরা, তাতে বিএনপির নেতারা বলছেন এখন বিভিন্ন ভাষণে, আপনারাও শুনেছেন এগুলো, তারা বলছেন যে এমন একটা পার্টি আছে যে পার্টি হচ্ছে কখনো হচ্ছে এর ঘাড়ে চাপে, হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ঘাড়ে চেপেছিল, কখনো হচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে চাপে, আবার কখনো বিএনপির ঘাড়ে চাপে। এই ঘাড়ে চেপে তারা হচ্ছে তাদের রাজনীতি বা আখের গোছায়। এটা হচ্ছে বিএনপির এখন বক্তব্য। তার কারণ মিটফোর্ডের এই ঘটনায় শোনা যাচ্ছে যিনি যার প্রধান আততায়ী যে তিনি নাকি আবার এনসিবির সদস্য হতেই পারে। তার কারণ দুষ্কৃতী যারা হয়, যারা তোলাবাজ, লুঠেরা, খুনে এবং ধর্ষক, তাদের সে অর্থে কোনো রাজনৈতিক এন্টিটি থাকে না। তারা কি থাকে? তারা শাসক দলের ছত্রছায়া থাকে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মধ্যে ভিড় করে, সুযোগ বুঝেই হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতারা কোনো জায়গায় হয়তো কাউকে টার্গেট করেছে, নেতাকে তো আর ওইভাবে এসে বেরিয়ে এসে এরকম করবে না, এই যেরকম পাথর মারা, মববাজি, এইটার দায়িত্ব তারা নিয়ে নেয়। তারপর জেলে যায়, তারপর জেল থেকে কি হয় না হয় কেউ এদের খোঁজ রাখে না। এরকমভাবে স্রোতের মতো এটা আসতে থাকে এবং এটাকে ফিল্টারেশনস করা বা হচ্ছে বাংলাদেশের যে একটা রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে
এক দুর্নীতিমুক্ত এবং তার সাথে হচ্ছে গুন্ডামুক্ত একটা প্রশাসন তৈরি করা, এর জন্যে যে রাজনৈতিক সদিচ্ছা দরকার, এর জন্যে যে একটা কর্মসূচি লাগে, সেই ব্যাপারে অন্তত আমার জানা নেই। আপনাদের কোনো জানা থাকলে এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয়েছে কি না আপনারা অবশ্যই জানাবেন। ফলত যেটা হয়েছে, বাংলাদেশের চারিদিকে এইরকম এক ধরনের দুর্বৃত্তায়ন হয়েছে, একদম সমস্ত প্রকোষ্ঠে সেটা ঢুকে গেছে। যারা সরকারি চাকরি বাকরি করছেন, আমলা হয়েছেন, তারা এদেরকে কিভাবে সাইজ করে রাখতে হয় জানে, এবং এরাও জানে যে কাকে কোথায় হুজুর স্যার বলে সম্বোধন করলে তিনি খুশি হবেন, সেটাও তারা জানেন। ফলে এই রকম প্রকাশ্য দিবালোকে যদি এই ধরনের ঘটনা ঘটে, তা নিয়ে খুব বেশি আশ্চর্য হবার নয়। কিন্তু যখন যেভাবে আর কি খুব সুনির্দিষ্টভাবে যখন এগুলো তোলা হচ্ছে, এই প্রশ্ন আমারও ছিল, কিন্তু এই প্রশ্নে সহজ সমাধান পেয়ে গেছে। সেক্ষেত্রে বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক, তারস্বরে তারা বলে যে এগুলো প্রতিবেশী দেশ তারা করছে, এবং হচ্ছে সেখানে রয়ের সাজিশ তারা দেখতে পায়। আচ্ছা, রয় ষড়যন্ত্রগুলো করছে। বাংলাদেশে দু একজন বিএনপির এরকম নেতা আছে, তারা এগুলো বলেন, রয়ের নামটা তোলেন না, ওই প্রতিবেশী দেশ বলে এমন বাক্যবন্ধনী তারা তৈরি করেন, তাতে পরিষ্কার বোঝা যায় তারা ভারতের দিকে ইঙ্গিত দিচ্ছেন। এনসিপি অত মানে নিখুঁতভাবে সেটাকে বলার মতো এখনও সেই ভাষার দক্ষতা তারা অর্জন করেনি। রাজনৈতিকভাবেও তারা এখনও পাকাপোক্ত অতটা নন। তারা সরাসরি বলেন ভারত এবং রয়ের কথা। অর্থাৎ এই ধরনের ঘটনাগুলোকে ঘটিয়ে বাংলাদেশের সরলমতি এবং সরল হৃদয়ের লোকেদের, তাদেরকে চোখে ধুলো দিয়ে এই রকম একটা শাসন ব্যবস্থা ভারত কায়েম করতে চায়, যে শাসন ব্যবস্থা সবসময় ভারতকে জি হুজুর করবে। কি সুন্দর বয়ান! আহা হা হা! এরা হচ্ছে সত্যি, এদেরকে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বা সোশিওলজির অধ্যাপক বা বিভিন্ন বিষয়ের অধ্যাপক করে যদি তাদের নিয়ে যাওয়া হয়, তাহলে গোটা দেশ দুনিয়া বিশ্ব একদম চমৎকৃত হবে। এমন সুন্দর বয়ান তারা এগুলোকে হাজির করছেন। একটা প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক চিরকালই একটু ধরনের টানাপোড়েন থাকে। বাংলাদেশে ওই একবার একটা ভিডিওতে আপনাদের পিনাকিবাবু বলেছিলেন না, যে চাণক্যের মান্ডালা থিওরি বুঝিয়েছিলেন, যে প্রতিবেশীর সাথে যেহেতু ভৌগোলিক অবস্থান, সেম বর্ডার যেহেতু শেয়ার করতে হয়, তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক তৈরি করো। যেহেতু বাংলাদেশের প্রতিবেশী ভারত, আবার ভারতের প্রতিবেশী পাকিস্তান, ওই জন্যে পাকিস্তানের সাথে সম্পর্ক। আরে তুমি তো সম্পর্ক করতে চাও, তোমাকে কর্তায় কইছে, আনন্দের আর সীমা নাই। হ্যাঁ, তো এরকম দাদাই কইছে, তো দাদা যখন বলে দিয়েছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক করলে তাহলে ভারত খুব টাইট খাবে, তাই জন্যে পাকিস্তানের সাথে ঘাটুঘুটু। আরে পাকিস্তান বাংলাদেশকে কতটা অ্যাকসেপ্ট করবে, এটা তো বড় প্রশ্ন। ভারত তো অ্যাকসেপ্ট করে, ভারত চিরকালই, শুধু ৭১-এর মুক্তিযুদ্ধ না, ভারত এই নিয়ে বারবার স্টেটমেন্ট দিয়েছে, ভারতের বিভিন্ন বক্তারা স্টেটমেন্ট দিয়েছে, এখন আর তারা স্টেটমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন। এবার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে অ্যাকশান, না এটা ভারতের কোনো অ্যাকশানের কথা আমি বলছি না, নিজেদের মধ্যে অ্যাকশান শুরু হয়ে যাবে, এবং সেই অ্যাকশান চলছে, যে অ্যাকশানের জেরে একদম বিশ্ব মানবতা স্তম্ভিত হয়ে যাচ্ছে। যে এইভাবে সম্ভব? দেশটাতে তো কোনো ঘোষিত গৃহযুদ্ধ নয়, সোমালিয়াতে যেটা হয় বা আফ্রিকার বিভিন্ন দেশে, সাবসাহারান দেশগুলোতে যে ঘটনা ঘটছে তা তো নয়। এই ঘটনা বাংলাদেশে হওয়ার পর তার প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। বিশেষ করে লেবার মার্কেটে বাংলাদেশের যারা শ্রমিক, তাদের একটা চাহিদা ছিল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভারত তো বটেই, এমনকি ইস্ট ইউরোপের কিছু দেশ আছে যেখানে বাংলাদেশের লেবারদের নেওয়ার কথা তারা নিয়েছেন বিভিন্ন সময়। তার মধ্যে রোমানিয়া আছে এবং ক্রোয়েশিয়া আছে। এই দেশগুলো সবাই ভিসা বাতিল করে দিয়েছে, বলে দিয়েছে এরা প্রত্যক্ষভাবে অনেকেই জঙ্গিবাদে মদত দেয়, এবং হচ্ছে ইস্ট ইউরোপের দেশে তারা এসে কতক্ষণে পশ্চিমের দেশগুলোতে অর্থাৎ ওয়েস্ট ইউরোপের দিকে যাবে তা নিয়ে হচ্ছে এদের মাথায় চিন্তাভাবনা থাকে, কাজে কর্মে কোনো মন নেই। এছাড়া অন্যান্য ঘটনাগুলো তো ঘটছেই, যে রাজনৈতিক তীব্র অস্থিরতা, এবং এই অস্থিরতার এই ছবিগুলো বাংলাদেশের লেবার মার্কেটের উপর একটা প্রভাব ফেলেছে। এই রকম দিয়ে যখন দেশ চলছে, যখন মানুষের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর একটা নৈরাশ্য নেমে এসেছে,
এবং নৈরাজ্যের নাম করে যারা গুন্ডা মস্তান ধর্ষক খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তখন মানুষ কী বা করতে পারেন? পুলিশ মিলিটারির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুলিশকে কখনো কখনো সক্রিয় দেখাচ্ছে, কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখা যায়। মিলিটারির ক্ষেত্রেও প্রায় একই সত্য। এইরকম একটা পরিস্থিতি কি চলতে পারে? একটা পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আগে যেভাবে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ, এটা একটা উত্তরণের পথ হিসাবেই তো ধরতে হবে, যে যেখানে একটা মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তার কারণ বিশ্ব এখন কারোর সাথে এরকম ওই শুকনো ড্রাই থ্যাংক ইউ জানাবে, ওই ড্রাই বন্ধুত্বের সম্পর্ক ওইসবে আর বিশ্বাস করবে না আগামী দিনে। হয় দুটো পক্ষ, হয় হচ্ছে একটা আন্তর্জাতিক অর্থব্যবস্থা যা মানবিকতার উপর দাঁড়িয়ে থাকবে, বিশ্ব ভ্রাতৃত্ববোধের উপর দাঁড়িয়ে থাকবে, সেখানে তাকে পার্টিসিপেট করতে হবে। নয়তো ভাই হিসেব বুঝে চলতে হবে যে আমি এই জিনিস বিশ্বকে দিতে পারি, আর তার বিনিময়ে বিশ্ব থেকে আমি এই পেতে পারি। এই তো হচ্ছে সোজা সবটা বয়ান। ভারতও আগামী দিনে হচ্ছে এই ধরনের দেখাবে না আর কি, যে তোমাকে আমি এই সাহায্য দেব, এই করব, কেউ দেখায় না। হ্যাঁ, ব্যবসায় প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য আদান প্রদানের ক্ষেত্রে সবসময় বাক্য বিনিময় করতে হয়। সবসময় হচ্ছে ভেতরে একটা হাত হচ্ছে গলার দিকে টার্গেট করা থাকে, একদম পারলে গলাটা চেপে ধরবো, যেই দেখছে ওটা দিয়ে হচ্ছে না, ঝাড় খাবার সঙ্গে সঙ্গে আরেকটা পা দিয়ে পা ধরে ফেলবো। এই যে একটা দ্বৈততা কূটনীতিতে বাংলাদেশ এই যে পদ্ধতিটাকে অবলম্বন করছে ইউনূসের সময়কালে, তা জলের মতো স্পষ্ট হয়ে গেছে। তাই আজকে কঠিন সময়, নিঃসন্দেহে। আমি বারবার বলি, শুধু সংখ্যালঘুদের কথাই আমি বলবো এমনটা নয়। বাংলাদেশের যারা ধর্মনিরপেক্ষ, বাংলাদেশে যারা সত্যিকারের হচ্ছে বাঙালি জাতিসত্তার প্রশ্নে যারা সংবেদনশীল, সারা জীবন বিশ্বাস করে এসেছেন, বা যারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে যে কোনো মূল্যে তারা বজায় রাখতে চাইবেন, তাদের কাছে এক কঠিন দুঃসময় রয়েছে। তবে ইতিহাস বলে যে কঠিন দুঃসময়ের সময় দাঁতে দাঁত চেপে লড়াইটা জারি রাখতে হয়। তাতে যেটা হয় যে একটা প্রবাদ আছে না, যে অপেক্ষার ফল খুব মিষ্টি হয়। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশে নতুন সূর্যোদয় তো হবেই, এবং সেই সূর্যোদয় নিঃসন্দেহে একটা নতুন যে ভোটটা নিয়ে আসবে তা স্মরণ করিয়ে দেবে মুক্তিযুদ্ধের সময়কার সেই ফ্লেভার, সেই সুন্দর রূপ রস গন্ধ নিয়ে, যা বাংলা বা বাংলাদেশের উভয়ের ক্ষেত্রেই বাস্তব সত্য। এই বাস্তব সত্যকে অস্বীকার করে ডক্টর ইউনূস তাদের সাঙ্গপাঙ্গরা ভেবেছিলেন যে ফোকটে অনেক কিছু পাওয়া যাবে, তা তারা পেতেই পারেন। সেই সুযোগ অনেক সময় ঘটে যায়। বিবাদমান শক্তি পরস্পরের সাথে যখন যুদ্ধে বা হচ্ছে সংঘর্ষে লিপ্ত থাকে, তখন এই ফাঁকা সময়টায় অনেকটা জিনিস করা যায়, অনেক কিছু গুছিয়ে নেওয়া যায়। এরকম গুছিয়ে নেওয়ার সংবাদ অনেক কিছুই পাই, ভিডিও মারফত পাই। বাংলাদেশের অনেক ইউটিউবার বা বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম তাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও সেই সব সংবাদগুলো তারা জানাচ্ছেন। এটা নিঃসন্দেহে তাদের কাছে একটা ধন্যবাদ তারা প্রাপ্য। কিন্তু আবারও বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝে গেছে, অন্তত এখনকার সময়, এবং যে প্রজন্ম এখন বড় হচ্ছে তারা কিন্তু এই ব্যাপারটা আগামী দিন মনে রাখবেন যে কি নিষ্ঠুরভাবে বাংলাদেশ তার বিরুদ্ধ মতের বা বিরুদ্ধ যে সমস্ত যারা রয়েছেন, সংখ্যায় যারা স্বল্প, তাদের উপর কি অত্যাচারটা তারা নামিয়ে নিয়ে এসেছিলেন, এবং মানবতার উপর কি কলঙ্কের দায়ভার তারা চাপিয়ে দিয়ে গিয়েছিলেন। আজকের মতো অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই থাকছি। আপনারা অবশ্যই ভালো লাগলে মতামত দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ, নমস্কার।